ফুলডুংরি। সুব্রত সরকার। দুপুরে খাওয়ার পর ভাত ঘুমের পর্বটা আমার কোনো দিনই নেই। আগে অফিস থাকত, অবসর নেবার পরেও অভ্যাসটা গড়ে ওঠেনি, বরং সেই সময়টা অন্যভাবে উপভোগ করি। যখন যেখানে থাকি তেমনি করেই, অর্থাৎ সেই বিখ্যাত প্রবাদ বাক্যটির অনুসরণ, বি রোমান অ্যাট রোম। বাবার চাকরি ছিল ফরেস্ট অফিসে, সেই সুবাদে বিভিন্ন সময়ে ফরেস্ট অফিসের বাংলোয় কেটে গেছে ছোটবেলাটা, আর জঙ্গলকে চিনেছি, ভালোবেসেছি অন্যভাবে। পরে অবশ্য নিজের চাকরিটা আর ফরেস্ট ডিপার্টমেন্টে হয়নি। প্রথমে বিডিও, পরে মহকুমা শাসক হয়ে শহরেই কেটেছে জীবনের বেশিরভাগটাই। এখন আবার অবসর সময় সেই বাল্যপ্রেমের হাতছানিতে বেরিয়ে পড়ি দেশের নানা প্রান্তের বনভূমিতে। যেমন আজ আছি উড়িষ্যার কিরিবুরুতে। এদিকটাই এই প্রথম আসা। সকালবেলায় ফরেস্ট বাংলোয় পৌঁছেছি, রুম বুক করাই ছিল। একটু রেস্ট নিয়ে বাথরুমে ফ্রেশ হয়ে লাঞ্চটা রুমেই আনিয়ে নিয়েছিলাম। এখন খাওয়ার পর খাদি পাঞ্জাবির উপর একটা হালকা চাদর জড়াতে হলো। একটা শিরশিরে হাওয়া মাঝে মাঝেই বুকে কাঁপন ধরিয়ে দিয়ে যাচ্ছে। বুঝতে পারছি ঝরা পাতার দিন এগিয়ে আসছে। আগে এসবে এত পাত্তা দিতাম না, কিন্তু বয়সের সাথে সাথে সবই বদলাতে হয়। গাছের কচি কচি পাতারা শৈশবে সুন্দর সুন্দর রং মেখে গাছের শোভা হয়ে থাকে। যৌবনে আস্তে আস্তে ঘন সবুজের পাখনা মেলে ছাতার মতো গাছের মাথায় পেখম মেলে উন্মুখ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রৌঢ়ত্বে সেই পাতারাই হলুদ রং ধরে গেলে অভিমানী কিশোরীর মতো সামান্য হাওয়ার দোলাতেই বোটা থেকে টুপ করে খসে গিয়ে বাতাসে ভাসতে ভাসতে কোথায় গিয়ে পড়ল কেউই তার হিসেব রাখে না। প্রতি মুহূর্তে গাছে গাছে জন্ম নিচ্ছে অজস্র কচি পাতা। তাই পুরানোকে খসে পড়ল, কারই বা দায় পড়েছে হিসেব রাখার। আমরাও তাই। বাংলোর লম্বা বারান্দায় বেশ উঁচু করে রেলিং দিয়ে ঘেরা, বন্য পশুদের আটকাবার জন্য হয়তো, তবে রেলিংয়ের বড় বড় ফাঁক দিয়ে উদাসরণ্যের হাতছানি উপেক্ষিত নয়। ঘন ঝোপের আড়াল থেকে অদেখা পাখিদের বুকবুকানি থেমে থেমেই শোনা যাচ্ছে। এখন দিনের বেলায় কোনো জন্তু জানোয়ারের ডাক নেই, শুধু নির্জনতা ভঙ্গ করে দু একটা পাখির সঙ্গী বা সঙ্গিনীকে দেখতে না পাওয়া বিরহীর কু কু করে ডাকা অভিমানী ডাকটুকু ছাড়া। মৃদু একটা শব্দ কানে আসতেই সহজাত প্রবৃত্তিতে চোখটা অন্য পাশে সরে গেল। চেয়ার টানার শব্দ। দেখলাম এক ভদ্রমহিলা আমার সাথে সামান্য তফাত রেখে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন একা। আমার থেকে বয়সে বেশ ছোট, প্রায় কন্যা সমা না হলেও যুবতী বলা যাবে না, তবে শুধুমাত্র চোখে দেখে মেয়েদের বয়স ধরা শিবেরও অসাধ্য। যেমন ২০-২২ বছরেই কাউকে বুড়ির মতো দেখালেও অনেক ৫০ ছাড়ানো মহিলাও চড়া মেকআপের সাহায্যে অনায়াসে নিজেদের চারের ঘরে চালিয়ে দেন। সত্যি তাই, প্রজাপতি ব্রহ্মার নারীজাতি সৃষ্টিতে এই অপূর্ব রহস্যের তারিফ না করে পারা যায় না। একবার তাকিয়েই মনে হলো গায়ের রং সামলার দিকে হলেও মহিলার সৌন্দর্যে কোনো ঘাটতি নেই। ব্ল্যাক পার্ল গোলাপের মতোই দ্যুতিময়। কে বলে শুধু ফর্সারাই সুন্দরী হয়? কালোরাও যে অনেক সময় অসামান্যা হয়ে ওঠে, তা ভালো করে না দেখলে প্রত্যয় হয় না। আর যাদের অবিশ্বাস হয় তাদেরকে অনুরোধ, তাদেরকে দেখে ধন্য হন। মধ্যবয়সী এই মহিলার চেহারায় সময় ছাপ ফেললেও সৌন্দর্যে হাত দিতে পারেনি। তন্নি সামার শিখর বাসানা না হলেও এক অপার্থিব ভালো লাগার সৌরভের আবেশ জড়িয়ে আছে ওনার গোটা উপস্থিতিতে। ওনাকে দেখেই চিরহরিৎ বৃক্ষের উপমাটা মনে এলো। হয়তো উনি প্রৌঢ়ত্বে পৌঁছলেও একই রকম থাকবেন। কেন জানি না তাকিয়ে থাকার পর কাজী নজরুলের গানের লাইনটা মনে এসে গেল, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এটা বোধহয় এমন মহিলাদের জন্যই কবির কলমে বেরিয়েছে। অসভ্য ছেলেছোকরাদের মতো ওদিকে আর না তাকিয়ে হাতে ধরা সেলিম আলীর বইটার পাখির রাজ্যে ডোব দিলাম। সাহাব, আপন চা পিবে? এইটি দেবি না রুমকু দে কি আসিবি? এখানেই দে। এই বলে চায়ে চুমুক দিতেই কানে এলো ও পাশে বসে থাকা মহিলাটি বলে উঠলেন, রঘুয়া, মুয়েব্বে চা পিবিনি, টিক্কে পরে কহিবি? আজ্ঞা ম্যাডাম, আপন কহিবে কেতে বেড়ে দেবি। রাত্রিরে কি কি অছি? ও রাত্রিরে রোটি আউর কুকুরা অছি, হেব? হৌ ঠিক ଅଛି, রাত্রি ৮টা ভিতরে হেই পারিব তো? আজ্ঞা, জমা ভাবন্তি নাই, সব্বু সমୟରେ হেইଯିব। এবার আর অনাবশ্যক কৌতূহল বাধা মানল না। ভদ্রমহিলার ব্যক্তিত্ব আর সরলতায় আকৃষ্ট হয়ে মনের ভেতর থেকে পরিচয় করার বাসনাটা প্রকট হয়ে উঠল। আমি তো আর টিনেজার বা উপসী বেড়ালের মতো টুকটুকে স্বভাবের নই। রমণীকুলকে ভোজ্য বস্তু বা উপাদেয় সুস্বাদু খাবার না ভেবে বনকুসুমের অপার সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। মনে হলো ইনি হয়তো স্থানীয়, তাই ওনার সাহায্য নিলে ট্যুরের স্পটগুলো জানা অনেক সহজ হয়ে যাবে। একটু বয়সোচিত গাম্ভীর্য নিয়েই বললাম, এক্সকিউজ মি, আপনি কি আমারই মতো ট্যুরিস্ট? পরিষ্কার বাংলায় উনি বলে উঠলেন, না না, আমি ময়ূরভঞ্জ বন বিভাগের রেঞ্জার অফিসার। এই বলে হাত দুটি জোর করে নমস্কার জানাতেই আমিও প্রতি নমস্কার করে বলি,
আমি শেখর সেনগুপ্ত। অনেকদিন হলো সরকারি শাসক বা শাসনের দায়িত্বে ছেদ পড়েছে। শহরে বিলাসিতার কোলাহল থেকে মুক্ত হতে এই আরণ্যক পরিবেশে এখানে আসা। আমি শিউলি সোরেন। জঙ্গলমহলে জন্ম না হলেও বড় হয়ে ওঠা, তাই পেশাটাও বেছে নিয়েছি যাতে সবুজের সান্নিধ্য কোনোদিন না হারাই। কিছুক্ষণ দুজনেই নীরব থাকলাম। প্রকৃতির মাঝে থাকলে বকবক না করে নির্জনতা উপভোগ করতে হয়। বেশিরভাগ মানুষই জঙ্গলে বেড়াতে যায়, হইচই চিৎকার গান বাজনা করে সময় কাটায়। তারা বোঝে না এসব করার জন্য জঙ্গলে আসার প্রয়োজন কোথায়। ভালো করে কান পেতে শুনলে গাছের মৃদু ফিসফিসি, পাতা ঝরার শব্দ গানের থেকেও বেশি চিত্তাকর্ষক। শিউলি তাকিয়ে আছেন ওই দূরের শিরীষ গাছটার দিকে। জাফরান রঙা ফুলে গাছটা ছেয়ে আছে। আমিও কেমন নির্বাক হয়ে পড়েছি। বাংলোটার ভেতরে রঙ্গন, বাগানবাহার, ঝুমকোলতা ইত্যাদি নানা রকম ফুলগাছ আর শিরীষ, জারুল, কুসুম, পলাশে ভর্তি। তবে শাল, সেগুন, আকাশিয়া কোথাও চোখে পড়ল না। গাছের গোড়ায় গোড়ায় দু-তিনটে পোষা মা মুরগি তার ছানাপোনা নিয়ে খুঁটে খুঁটে কিছু খাচ্ছে। মাঝে মাঝে ঘাড় তুলে দেখে নিচ্ছে ছানাদের নিরাপত্তায় কোনো ত্রুটি আছে কিনা। পৃথিবীর যাবতীয় মায়েদের কাছেই শিশুরা সবথেকে নিরাপদ। কিছুক্ষণ গল্প করার পর উভয়ের অরণ্যপ্রেম বোধহয় অপরিচিতের গণ্ডিটা শিথিল করে দিল। একটু কথা, আবার নীরবতা। ঠিক অরণ্যের মতোই, কখনো বনস্পতির মতো মাথা উঁচু করে বকবকম, আবার কখনো ধুধু প্রান্তরের নীরব নির্জনতা। বিকেলের রোদ ঝুপ করে নেমে গেল মেঘাতবুরুর সারান্ডা পাহাড়ের আড়ালে কুসুম গাছের লাল পাতার অন্ধকারে। কথায় কথায় উনি আমন্ত্রণ জানালেন পরের দিন উনি সারান্ডার ওই দিকটায় যাবেন। কেউ বা কারা বেআইনিভাবে অরণ্য নির্মূল করছে, সিকিউরিটির কড়াকড়ি করতে হবে। ইচ্ছে থাকলে ওনার সাথেই যেতে পারি। উনি ডিউটি করবেন আর আমি কিছুটা সময় নির্জনতাকে সঙ্গী করে নেব প্রকৃতির কোলে। সম্মতি দিয়ে চুপচাপ ভাবতে লাগলাম। লোকে কত কষ্ট করে অমৃতকুম্ভের সন্ধান করে, আর আমি বোধহয় বিনা আয়াসে অমৃত সাগরে নাইবারই সুযোগ পেয়ে গেলাম। শিউলি নীরবতা ভাঙলেন। চলুন এবার ওঠা যাক, শীত শীত করছে। পরের দিন কাজ সারা হলে বেরিয়ে পড়লাম সামান্য দূরের টোয়েবু ফলস দেখতে। মন ভরে গেল। চারপাশের মৌনতা জলপ্রপাতের টানা গর্জনে খান খান হয়ে পড়ছে। গতকালই ডিনারের পর উনি প্ল্যানটা জানিয়েছিলেন। রাস্তায় খুব একটা কেউ কথা বলেনি, খুব খারাপ এবড়োখেবড়ো রাস্তা। আমার একটু সংকোচ বোধ হচ্ছিল। হাজার হোক সদ্য পরিচিতা একজন মহিলা, কিন্তু শিউলি এত সহজ করে নিয়েছিলেন, আমার দ্বিধাদ্বন্দ্ব কোথায় উড়ে গিয়েছিল। আজ শিউলি একটা কটন সিল্কের বুটিদার শাড়ি পরেছেন, সম্বলপুরি, নেভিরু জমিনে মুগার পাড়, সাথে ম্যাচিং মেরুন ব্লাউজ, সোনালি জড়ি বসানো, মুখে হালকা প্রসাধন। তাতেই তাকে জনপ্রিয় তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণানের মতো অপরূপা লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না। একটা ঝাঁকড়া মহুয়া গাছের তলায় গাড়িটা রাখা আছে। সামনে এঁকে বেঁকে চলে গেছে লৌহ আকরিক চূর্ণিত লাল মোড়ামের রাস্তা। দুপাশে অজস্র গহীন শালতরু প্রহরীর মতো সজাগ দৃষ্টিতে দাঁড়িয়ে। তাতে কচি কচি লাল সবুজ পাতায় আলাদা সৌন্দর্য। শেষ বসন্তের পলাশের দু-একটা শাখা তখনও অস্তরাগে রাঙিয়ে রেখেছে বনভূমি। ফিরে এলাম বাংলোয়। কথায় কথায় আলাপে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আমি অনায়াসে আপনি ছেড়ে তুমিতে নেমে এসেছি। গাড়িতে যেতে যেতে একসময় অন্যমনস্কভাবে শিউলি বলে উঠল, শুনেছি এই সময় ফুলডুংডিও এমন সৌন্দর্যে ভরে ওঠে। আচ্ছা, আপনি কখনো ঘাটশিলায় গিয়েছেন? আচমকা শিউলির প্রশ্নে সম্বিত ফেরে। না, যাওয়া হয়নি, তবে নাম শুনেছি। মনে পড়ে গেল বীরভূমের শিবতারা আশ্রমের কালীশঙ্কর মহারাজের কথা। একদিন কথার ছলে আমাকে বলেছিলেন, আপনি তো বনে জঙ্গলে ঘুরতে ভালোবাসেন, একবার ঘুরে আসুন হাটশিলা, রঙ্কিনী মায়ের দর্শন করে আসুন। আমি বলেছিলাম, আপনি কখনো গিয়েছেন সেখানে? সে অনেক কথা, সুযোগ পেলে বলবো আপনাকে। সে সুযোগও এসে গিয়েছিল। এক রাত্রে তিনি শুনিয়েছিলেন মায়ের কথা। কথিত আছে বড় জাগ্রত এই রঙ্কিনী দেবী। রঙ্কিনী মন্দির সম্পর্কেও অদ্ভুত একটা কাহিনী প্রচলিত। সবচেয়ে বড় অবাক পড়ার ব্যাপার হল, রঙ্কিনী দেবী এখানকার আঞ্চলিক অধিবাসীদের দেবী নন। তিনি রাজপুতদের আরাধ্যা, মা শক্তিরই একরূপ। ভলঙ্করী হলেও তিনি আদিশক্তি, তিনিই কল্যাণী, তিনিই করুণাময়ী, তিনিই অনন্তরূপা। অনেকে তার সাথে আমাদের অতি পরিচিতা মা কালীর অনেক মিল পান। তিনি ছিলেন মল্ল রাজপুতানার রাজপুতদের আরাধ্যা। উপকথায় ছিল রঙ্কিনী দেবী নরবলিতে তুষ্ট হতেন। আনুমানিক ১৩০০ খ্রিস্টাব্দের কথা। মান্ডি ও ধারের মল্ল রাজপুতদের মধ্যে একজন পরম শক্তিশালী রাজা ছিলেন রাজা জগৎদেব। তিনি কোনো অজ্ঞাত কারণে নিজের রাজধানীকে স্থানান্তরিত করেন বঙ্গের পশ্চিমে সবুজ অরণ্য আর ধূম্র পাহাড় সংকুল সেই অঞ্চলে, যে স্থান পরিচিত ছিল জঙ্গলমহল বলে। প্রথমে আদিবাসীরা দেবীর পূজা শুরু করলেও পরে ঘাটশিলার সিংহ পরিবার মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন এই দেবীকে। স্বাভাবিক কারণে এখানে নরবলি প্রথাও বন্ধ হয়। শিউলি বলে, ফুলডুংরি একটা ছোট্ট টিলা,
ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছে। আমার মায়ের জন্মস্থান সেখানে। আমার জন্মের আগেই মামারা মাকে নিয়ে আসেন বাড়িপদায়। বাবাকে কখনোই দেখিনি। আমি এখানেই জন্ম আর বড় হয়ে ওঠা। চাকরিও পাই এখানেই। তবে মামাদের নিষেধে কোনোদিন যাওয়া হয়নি নিজের গ্রামে। আমি বললাম, ঘাটশিলা রঙ্কিনী দেবীর কথা বইতেই পড়েছি। সাহিত্যিক বিভূতিভূষণ থাকতেন সেখানে। সে অনেক কথা। সন্ধেতে বাংলোতে ফিরে বলবো। এখন চলুন, সন্ধ্যের আগে ফিরতে হবে। রাত্রির জঙ্গল খুব একটা সেফ নয়। পরের দিন সন্ধেই শিউলির মুখে শুনলাম ফুলডুংরির গল্প। তবে ফুলডুংরির গল্প শুনতে শুনতে কখন যেন মানবী ফুলডুংরির কথা এসে গেছে বুঝতেও পারেনি। বাংলোর বারান্দায় আয়েশ করে বসে আছি। রঘুয়া টেবিলে চায়ের সরঞ্জাম দিয়ে গেছে। পূর্ব আকাশে একরাশ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে লজ্জাবতী চাঁদ উদয়ের অপেক্ষায়, আর পশ্চিম দিগন্তে আকাশের বুকে মেঘের আলপনা এক অপার ভালো লাগায় ভরিয়ে তুলেছে বিশ্ব চরাচর। শিউলি চায়ে চুমুক দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঈষৎ অনুচ্ছ্বাসের গলায় বলে ওঠে, মায়ের কাছে শোনা। সেটাও ছিল এমনই এক চৈত্রের পড়ন্ত বিকেল। নির্জন অরণ্যের নিস্তব্ধতা হার মেনেছে মক্ষিকুলের কাছে। তাদের মৃদু গুঞ্জনের সাথে তাল মিলিয়েছে শালের মঞ্জরি থেকে ঝরে পড়া মধুর টুপটাপ শব্দের স্বাচ্ছঙ্গত। চৈতালি বাতাসে বাসন্তী নবমঞ্জরির সুবাসে মম করছে ফুলডুংরি পাহাড়ের গোটা চত্বর। পায়ে চলা গুড়ি পথটার পাশ দিয়ে পাগডণ্ডী লাল কাঁকড়ের সর্পিল আঁকাবাঁকা রাস্তাটা উঠে গিয়েছে ওপর অবধি। এই সময় অবশ্য রাস্তা চোখে পড়ে না। ঝরা শালপাতার দখলে প্রায় ৬ ইঞ্চিরও বেশি পুরু হয়ে রয়েছে গোটা পথটা। পাহাড়ের শীর্ষদেশে বেশ কিছুটা সমতল ভূমি, গোল করে বেড়া দেওয়া। আয়তনে ছোট হলেও অনেকটা ঠিক ছবিতে দেখা দার্জিলিং কিংবা সিমলার ম্যালের মতো। ফুলডুংরি সেজে ওঠে এই গাছের পাতা ঝরানোর কালে, যখন দূরের কালো পাহাড়ি মেয়ে শিমুল পলাশের জুংলি লালপাড় শাড়ি পরে হাতছানি দেয়, মহুয়ার ডালের অদৃশ্য বসন্তদূত কুহুস্বরে মাতিয়ে রাখে সর্বক্ষণ। তখনই তো উদাসী মনে ওঠে হাহাকার। মহুয়া না খেয়েও মাতাল হয়ে ওঠা, সারা শরীরে মেখে নেওয়া বুনো সুগন্ধি নির্যাস, যা সভ্য সমাজের বিপণীতে বিরল। প্রতি অঙ্গে জেগে ওঠে আসঙ্গ লিপ্সা। অনৈসর্গিক মৈথুন পিয়াসী শাল পিয়ালের শীতকারে মুখর হয়ে ওঠে ধরিত্রী। ফুলডুংরি আরও একবার সেজে ওঠে ঋতুস্নাতাকালে, যখন কিশোরী ঝোড়াগুলো যুবতী হয়ে ওঠে। তীরতীর করা বয়ে চলা তরুণী প্রেমিকার মতো ধারাগিরি উদ্দাম বেগে ঝাঁপিয়ে পড়ে রাতমোহনার শিলাভেদ করে স্বর্ণরেখার মুক্ত ধারায়। বুরুডি বাঁধের দিগন্তে অশান্ত ঢেউয়ের দাপাদাপি আর ঝিরঝিরে বৃষ্টি ধোয়া জলে শালপিয়ালের সদ্য স্নাতা পল্লব খিলখিলিয়ে মেতে ওঠে সোনা রোদের সাথে লুকোচুরি খেলায়। নিবিড় কোনো বৃক্ষমূলে বসে সাদা ধোঁয়ার মতো বর্ষাপরীদের সাথে মেঘির ঘরগেরস্থালি দেখা, সাথে পত্রমঞ্জুরি থেকে মৃদু টুপটাপ শব্দতরঙ্গে মনের গোপন প্রকোষ্ঠ থেকে কেউ যেন গেয়ে ওঠে, এমন দিনে তারে বলা যায়। সূর্য ডোবার পালা শেষ হবার সাথে সাথে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে। অন্যান্য জায়গার তুলনায় জায়গাটা তাড়াতাড়ি তরল অন্ধকারে ভারী হয়ে আসে। পাখিদের কাকলিও অজানা রহস্যে নিস্তব্ধ হয়ে যায়। কালো কালো শাল মহুয়ার পাতায় ফিসফিসানি শুরু হয়। শোনা যায় দূরবর্তী কোনো মন্দিরের সান্ধ্য আরতির কাঁসর ঘণ্টারও শঙ্খনাদ। যদিও সকলে বলে ওগুলো গাছের পাতা ঘষা বা নিশাচর পাখিদের অভিসারের প্রস্তুতি, তবু সকলে হাত জোর করে কপালে ঠেকায় অদৃশ্য কোনো দেবীর উদ্দেশ্যে। এই রকম এক সন্ধ্যায় একজোড়া দয়িতা স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার, কিন্তু অভিজাত সিংহ পরিবারের সাথে আদিবাসী যুবতীর ভালোবাসার স্বীকৃতি পায়নি, হারিয়ে গিয়েছিল সন্ধ্যার মেঘমালা হয়ে। শিউলি চুপ করতেই আমার মনে পড়ে গেল শিবতারা আশ্রমের মহারাজের শেষ কথাগুলো। বহু বছর আগে সিংহবাড়ির এক যুবক উমাকান্ত স্থানীয় এক আদিবাসী যুবতী ফুলডুংরিকে মালাবদল করে বিয়ে করে মায়ের মন্দিরে। মায়ের প্রসাদী সিঁদুরে রাঙা হয়ে ওঠে ফুলডুংরির সীমন্ত, কিন্তু কোনো পক্ষই এই বিবাহের স্বীকৃতি দেয়নি। তাদের মাথায় নরবলির ভূত চাপে, কিন্তু আইনের ভয় ক্ষান্ত হলেও সম্পর্ক গড়াতে দেয় না। তারপর কারো সহায়তায় ফুলডুংরিকে রাতারাতি উধাও করে দেওয়া হয় বহু দূরে। জিজ্ঞেস করেছিলাম, আর উমাকান্তর কি হয়েছিল? ব্যাস, সেও ঘাটশিলার বন্ধন ছিঁড়ে নিরুদ্দেশ হয়। আর কোনো দিন ফিরে যায়নি ঘাটশিলায়, আর সন্ধানও পায়নি ফুলডুংরির।
আর কিছু বলেননি মহারাজ। আমার কৌতূহল হলেও ভদ্রতায় বেঁধেছিল। শিউলিকে জিজ্ঞেস করি, আচ্ছা, তোমার মা পরে আর যাননি ঘাটশিলায়? না, মামাদের নিষেধ ছিল। তাদের দুজনাকেই মা রঙ্কিনী দেবীর শিলামূর্তি ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হয়েছিল পরস্পর দূরে থাকার। কিছু মনে করো না, তোমার মা বাবার নামটা বলা যাবে? বাবার সাথে তো কোনো সম্পর্কই গড়ে ওঠেনি, তিনি আমার কাছে মৃতই। মায়ের পরিচয়ে মায়ের পদবিতেই পরিচিতি, এটা আমাদের সমাজে চলে। ওনার নাম? মায়ের ভালো নামটা পুষ্পলতা সোরেন হলেও মা চিরকাল বাবার দেওয়া নামটাই বয়ে বেরিয়েছে, সেই নাম ফুলডুংরি। বাকি গল্পগুলো পড়বার জন্য ফুলডুংরি বইটি কিনুন বইওয়ালা প্রকাশনী থেকে।